নতুন কাকু, তুমি একটা বিশ্বাসঘাতক। তোমার জন্য আজকে আমার মায়ের এই অবস্থা। আমার মায়ের কিছু হয়ে গেলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। মিঠির উপর রেগে গিয়ে মিঠিকে সকলের সামনে চর মেরে দিল। শ্যাট আপ, মুখ সামলে কথা বল। এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে। বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। নতুন তখন মিঠির দিকে তাকিয়ে বলে, মিঠিমা, তুই যে কথাগুলো বলছিস একবার কি ভেবেচিন্তে বলছিস? আমি কি তোর মায়ের ক্ষতি চাইতে পারি? দেখ, পরে কিন্তু আফসোস করবি। আমি তোকে স্পষ্ট করে একটা কথা বলে দিচ্ছি, তুই ছোট মানুষ। অনেকক্ষণ যাবৎ তুই আমাকে অপমান করে কথা বলছিস, সেগুলো আমি মুখ বুঝে সহ্য করে নিচ্ছি, কিন্তু আর কোনোভাবেই সহ্য করব না। আমি যদি পারতাম সমস্ত সত্যিটা এক্ষুনি বলে দিতে পারতাম। এদিকে বাবিল তো অবাক হয়ে তাকিয়ে থাকে, আর তখনই কাকামণি নতুনকে ইঙ্গিত দেয় যে, নতুন, আমি কি সব কিছু বলে দিব? তখনই নতুন বলে, না কাকামণি। ইঙ্গিতে ইঙ্গিতে কাকামণি এবং নতুন দুজনে কথা বলতে থাকে। নতুন তখন বলে, তোরা কিন্তু কোনোভাবে আমাকে আটকে রাখতে পারবি না। এখন এত কিছু বাদ দিয়ে আমাদের প্রধান লক্ষ্য এখন শুধুমাত্র তোর মাকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া। কিন্তু তোরা এখানে এসেও যেভাবে ঝগড়া লেগে যাচ্ছিস, আমি এটা তোদের থেকে আশা করিনি। মিঠিল তখন বলে, কি ব্যাপার নতুন কাকু, তুমি এইভাবে কেন কথা বলছো? মিঠির সঙ্গে, কাকু, তুমি এখানে থেকে আর কি বা করবে? 24 ঘন্টা অপেক্ষা করতে বলেছে ডক্টর। তুমি বরং পার্বতী আন্টিকে নিয়ে এক্ষুনি চলে যাও। পরবর্তীতে আমি তোমাকে ফোন করে জানিয়ে দিব। ডক্টর বলে, দেখুন, আপনাদেরকে আমি এই কথাটাই বলতে এসেছিলাম যে ওনাকে এখন 24 ঘন্টা অবজারভেশনে আমরা রেখেছি। 24 ঘন্টা পর কিছু একটা বোঝা যাবে। কিন্তু দেখুন, ওনার কিন্তু অনেক ব্লাড ব্লিডিং হয়েছে, কিন্তু ওনাকে প্রচুর রক্ত দিতে হবে। আমরা ম্যানেজ করেছি, কিন্তু বাকিটা কোনোভাবে ম্যানেজ হয়নি। আমরা আপনাদেরকে জানাবো একটু পরে। এদিকে নতুন তখন মিঠিলের দিকে তাকিয়ে বলে, মিঠিল, তুই যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। এদিকে ডক্টর তখন বলে, এভাবে ঝগড়া করে তো আর কোনো কিছু হবে না। আপনারা বাড়ির লোক, আপনারা শান্ত হয়ে বসুন। আপনারা যদি এভাবে চিৎকার করতে থাকেন তাহলে কিন্তু পেশেন্ট আরও অসুস্থ হয়ে পড়বে। পেশেন্টকে নিজেকে লড়াই করতে হবে, তা না হলে আমরা কোনো কিছুই করতে পারবো না। এদিকে কমলিনীর বাবা বলে, এভাবেই তাহলে আমার মেয়েটা শেষ হয়ে যাবে? কোনোভাবেই না। এদিকে তখনই নতুন আবার ডক্টরকে বলে, ডক্টর, আপনার সঙ্গে আমি আলাদা কিছু কথা বলতে চাই, এক্ষুনি চলুন। ডক্টর বলে, হ্যাঁ অবশ্যই চলুন। কমলিনীর দাদা প্রসন্ন বলে, কি বলবে নতুন দা? তুমি আবার আমার বোনের সম্পর্কে কথা বলতে যাবে নাকি? কোনোভাবেই না, তুমি আমার বোনের সম্পর্কে কোনো কথাই বলতে যাবে না। এদিকে তখনই আবার মিঠি বলে ওঠে, নতুন কাকু, তুমি কোথাও যাবে না। আমার মায়ের সম্পর্কে আর কোনো কথা থাকতে পারে না তোমার। তখনই নতুন রেগে যায় এবং বলে, শ্যাট আপ মিঠি, অনেক হয়েছে, আর কোনো কথা তোমার শুনতে চাই না আমি। বাবিলও তখন বলে ওঠে, নতুন কাকু শুধু শুধু কেন এতটা কষ্ট করবে? কেন তুমি আমার মায়ের জন্য এভাবে পড়ে রয়েছো? তোমার তো এখন ওয়াইফ রয়েছে। পার্বতী তখন নতুনের দিকে তাকিয়ে বলে, ওগো, বলছিলাম আর কি, যেহেতু তোমার কথাই পছন্দ করে না, তুমি এত করার পরও তোমাকে সকলে ভুল বুঝছে, তুমি কথাটা বন্ধ করো। নতুন তখন বলে, পার্বতী, সব জায়গায় তুমি কোনোভাবে কথা বলতে আসবে না, আমি এখানে কথা বলছি। তখন নতুনের দিকে তাকিয়ে বলে, নতুন কাকু, যেহেতু কেউ চাচ্ছে না তুমি ডক্টরের সঙ্গে আলাদা কথা বলো, আমার মনে হয় তুমি ডক্টরের সঙ্গে না কথা বলাই ভালো হবে। নতুন তখন বলে, সে কৈফিয়ত কি তোকে আমাকে দিতে হবে? দেখ, একটা কথা স্পষ্ট করে বলতে চাই, তোরা কি আমাকে আসলে আটকে রাখতে পারবি নাকি? কিসের জন্য আটকাতে চাচ্ছিস? মিঠি তখন বলে, কেন আটকাবো না? নিজে কোনো কিছুই জানো না? তুমি ছিলে আমার মায়ের একটা বিশ্বস্ত হাত, কিন্তু তুমি শেষ পর্যায়ে এসে তুমি আমার মায়ের হাতটা ছেড়ে দিয়েছো ওই পার্বতীর আন্টির জন্য। আজকে যে অবস্থা হয়েছে শুধুমাত্র তোমার জন্য নতুন কাকু। আমার মা ঠিকমতো খাওয়া দাওয়া করছে না কিছুদিন যাবৎ, সে খেয়াল কি তোমার আছে? তুমি শেষ মুহূর্তে এসে এরকম একটা কাজ করতে পারলে? এদিকে তখনই আবার নতুন অবাক হয়ে তাকিয়ে থাকে মিঠির দিকে। কাকামণি তখন বলে, আহা থাক না, যেহেতু নতুন কথা বলতে চাচ্ছে, দেখি কি কথা বলে। তখনই মিঠি বলে, ভাবেই না, কোনোভাবেই নতুন কাকু কোনোভাবেই ডক্টরের সঙ্গে কথা বলতে পারবে না। কিসের জন্য কথা বলবে? আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি নতুন কাকুর সাপোর্ট নিয়ে কেন কথা বলছো? আজকে এই অবস্থার জন্য সম্পূর্ণ দায়ী হয়েছে এই নতুন কাকু। নতুন কাকু শুধু আমাদেরকে না, আমার মাকে ঠকিয়েছে। ও একজন প্রতারক, বিশ্বাসঘাতক নতুন কাকু। আর নতুন তো এই কথাগুলো শুনে নিজেকে আর সামনে রাখতে পারছে না। তখনই মিঠির গালে চড় মেরে দেয়। আর এদিকে তখনই বলে, অনেকক্ষণ যাবত তোর কথাগুলো শুনছি, কোনোভাবেই শুনবো না। ডক্টর, এক্ষুনি চলুন, আপনার সঙ্গে আমার কথা রয়েছে। তখনই ডক্টর বলে, এভাবে যদি আপনারা ঝগড়া করেন তাহলে কথা বলতে পারবেন না। এক্ষুনি আমি এখান থেকে চলে যাচ্ছি, পেশেন্টকে আমাকে দেখাশুনে রাখতে হবে। এদিকে মিঠি বলে, তুমি এখনও যাবে? তুমি কতটা নির্লজ্জ একবার ভেবে দেখেছো? তুমি পার্বতী আন্টিকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাও। পার্বতী আন্টি অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে রয়েছে, নানা কথা বলছে এখানে, সেগুলো আমার সহ্য হচ্ছে না। তখনই নতুন বলে, তুই ভেবেচিন্তে কথাগুলো বলছিস তো? তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছিস। মিঠি তখন বলে, আমি ভেবেচিন্তেই কথাগুলো বলছি, তুমি কি ভেবেচিন্তে কথাগুলো বলছো না? তুমি কিভাবে পারলে এভাবে আমাদের জীবনটা নষ্ট করে দিতে? আগে যদি জানতে সব কিছু এমন হবে তাহলে আগে কেন আমাদের পাশে দাঁড়ালে? তখনই প্রসন্ন বলে, না বলছিলাম কি নতুন দা, তুমি কোনোভাবেই এখানে থেকো না, তুমি বরং বাড়িতে চলে যাও। বাড়িতে চলে গেলে আমরা তোমাদেরকে জানিয়ে দেব। পার্বতী তখন সকলের সামনে বলে, একটা মানুষকে তোমরা কি করে অপমান করতে পারলে? হ্যাঁ, আমি না খেয়ে রয়েছি, তোমার নতুন কাকু না খেয়ে রয়েছে, তাকে তোমরা অপমান করে কথা বলছো, এখানে দাঁড়িয়ে রয়েছি
আমরা। বারে এটা কি হয় নাকি? তখনই মিঠি বলে, পার্বতী আন্টি, যেটা তুমি জানো না সেটা নিয়ে কথা বলতে এসো না। আমি তো এই জন্যই বললাম তোমরা না খেয়ে রয়েছো, আমরা কি খেয়ে রয়েছি নাকি? তোমরা যাও না, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করো না। একটা কথা পার্বতী আন্টি, তুমি কিন্তু উড়ে এসে জুড়ে বসেছো, তোমার জন্য কিন্তু এই সব কিছু হয়েছে, কিন্তু তুমি অতীত সম্পর্কে কোনো কিছুই জানো না, তাই কোনো কিছুই তুমি বলতে এসো না। আমার মায়ের অবস্থা কেমন, আমার মায়ের জন্য কেমন লাগছে সেটা আমি একমাত্র বুঝতে পারছি, তোমরা তো বুঝবে না। তোমরা শুধু উপরে উপরে কথা বলে যাবে। আমার মায়ের কিছু হয়ে গেলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। নতুন কাকু, তোমাকেও ছেড়ে কথা বলবো না। তখন সকলের সামনে বলে, আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারছি না পার্বতী আন্টি, তুমি না খেয়ে রয়েছো, তোমাকে কি কেউ বলেছে না খেয়ে থাকার জন্য? বাড়িতে চলে যাও না, সকাল থেকে তো এখানেই রয়েছো, 24 ঘন্টা আমরা এখানে থাকবো। তা নতুন কাকু, তুমিও চলে যাও, তুমিও এখানে থেকে শুধু শুধু সময় নষ্ট করবে কেন? একজন নার্স এসে তখন বলে, ওনার প্রচুর ব্লাড লাগবে, এই নিন, এর মধ্যে লেখা রয়েছে। তখনই বুবলাই বলে, আমাকে দিন। তখনই বাবিল বলে, আমাকে দিন। নতুন বলে, আমাকে দিন। তিনজনই লেগে যায় সে ব্লাড আনার জন্য। নতুন তো ভীষণই রেগে যায়। বাবিল তখন সকলের সামনে বলে ওঠে, না দাদাভাই, তুই যাস না। যদি কোনোভাবে মা বেঁচেও ফিরে যদি জানতে পারে তুই ব্লাড দিয়েছিস, তাহলে মা আবার অসুস্থ হয়ে পড়বে। আর নতুন কাকু, তুমি যদি এই ব্লাড এখন ম্যানেজ করো, তাহলে মা যদি জানতে পারে তাহলে অনেক কষ্ট পাবে। তার চেয়ে বরং আমার কাছে দাও, আমি এটা ম্যানেজ করে নিয়ে আসবো। এদিকে নতুন বলে, অনেক হয়েছে, আর কোনো কথা শুনতে চাই না আমি। তোরা কি আমার সম্পর্কে ধারণাই তোদের আমি কি কি করতে পারি? তোরা আমার কাছ থেকে জোর করে নিয়ে নিতে পারবি? দেখ, এখন সম্পূর্ণ দায়িত্ব আমার ওপর এসেছে, আমি সম্পূর্ণ দায়িত্বটা নিলাম। দেখ, তোদের মায়ের সুস্থ হয়ে ওঠা এখন সবচেয়ে বেশি জরুরি। তোরা আমাকে আটকে রাখতে পারবি না, তাই আমি এখন ব্লাড ডোনেট করতে চলে যাব। এই বলে তখন নতুন সেখান থেকে চলে যায়। অন্যদিকে মন্দিরে চলে আসে কুর্চি। কুর্চি এসে প্রার্থনা শুরু করে দেয়। পুরোহিত মশাই বলে, নাম এবং গোত্রের নাম শুনে ভীষণই অবাক হয়ে যায় কুর্চি। কুর্চি তখন মনে মনে বলে, বৌদি ভাই, এখন আমি কোন গোত্রের নাম বলবো? তুমি তো এখন ডিভোর্সি, তোমার কি বাপের বাড়ির নাম বলবো? আমি না কিছুই বুঝতে পারছি না। আমার আসলে ওনার গোত্রের নাম মনে নেই, নামটা মনে আছে। আর নাম দিয়েই তখন পুজো শুরু করে দেয়। ঠিক সেই মুহূর্তে মিঠি চলে আসে সেখানে। মিঠিকে দেখে কুর্চি বলে, কিরে মিঠি, কান্না করছিস কেন? মিঠি তখন বলে, এখনও মায়ের কিচ্ছু জ্ঞান ফিরেনি, 24 ঘন্টা অবজারভেশনে থাকতে হবে। মা এখনও সারা শব্দ দিচ্ছে না, আমার অনেক কষ্ট হচ্ছে জানো তো। এ বলে তখন দুজনে পুজো করতে থাকে। অন্যদিকে বাড়ির মধ্যে ছোট ঠাম্মি বড় ঠাম্মি দুজনে পুজো করতে থাকে। আর দুজনে চিন্তার মধ্যে পড়ে যায়। আমার কেন জানি মনে হচ্ছে, কেন জানি উল্টাপাল্টা কোনো কিছু হবে, এটাই আমার মনে হচ্ছে। ঠাকুর, তুমি আমার বৌমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসো। আমি আর কোনো দিন বৌমাকে সন্দেহ করব না, কোনো কথা বলবো না। সে যেভাবে চলতে চায় তাকে আমি সেভাবেই চালাতে দেব। কিন্তু আমার মনটা কেমন যেন ছটফট করছে, তুমি প্লিজ দেখো ঠাকুর। অন্যদিকে হসপিটালে কমলিনী একটু একটু করে চোখ খোলার চেষ্টা করে, একটু একটু নাড়াচাড়া করার চেষ্টা করে, কিন্তু প্রপার কোনো কিছুই করে উঠতে পারছে না। অন্যদিকে গাড়ির মধ্যে নতুন ব্লাড আনার জন্য ছুটতে থাকে, কিন্তু নতুন ব্লাড আনতে আনতে পুরনো কথাগুলো মনে করতে থাকে। কমলিনী নতুনকে বলেছিল, আজকের পর থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্কই রইল না। আজকে তুমি বিয়ে করে এসেছো, আমি চাই তুমি সুখে শান্তিতে সংসারটা করো। এই কথাগুলো বারবার নতুন মনে করতে থাকে। এক পর্যায়ে নতুন তখন গাড়িটা থামিয়ে ফেলে। অন্যদিকে মিঠির কথাগুলো শুনতে থাকে, অর্থাৎ মিঠি তাকে বিশ্বাসঘাতক বলেছে। এদিকে নতুন ব্লাড নিয়ে হসপিটালে চলে আসে। আর তখনই বলে, আমি ব্লাড নিয়ে এসেছি, এক্ষুনি ব্লাডগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আর তখনই একজন নার্স এসে ব্লাডগুলো নিয়ে যায়। আর ব্লাড তো ম্যানেজ হয়ে গিয়েছে, কিন্তু ব্লাড তো এখন কমলিনীর শরীরে ভালো করে প্রবেশ করছে না। কমলিনী যখন একটু একটু করে চোখ খুলে তার পুরনো কথাগুলো মনে করতে থাকে, নতুনের সঙ্গে কাটানো সেই সুন্দর মুহূর্তের কথাগুলো মনে করতে থাকে কমলিনী।